না, এই নিচে এবং উপরে দুটোই আসবে। লেখা কি বোঝা যায়? ওই একটু সামনে চলে আসো, সবাই একটু ওই সামনে চলে আসো, না হয় তারপরও আমি সেলাই টেলাই দেখাবো, তো সামনের চেয়ারগুলো ফিল আপ করলে ভালো হয়। আমরা যতগুলো টপ আইটেম আছে, যতগুলো বড় সময় নিয়ে সেগুলো আমরা প্রথম আইটেম করব। টপ মানে হচ্ছে এটা ওপেন ফ্যাব্রিকেরও হতে পারে, নিট ফ্যাব্রিকেরও হতে পারে, এটা টি শার্ট হতে পারে, এটা পোলো শার্ট হতে পারে, এটা শার্ট স্ট্যান্ডার্ড শার্ট হতে পারে, বিদেশে মেয়েদের যে অফিস শার্টগুলো আছে হতে পারে, এটা হচ্ছে জ্যাকেট হতে পারে। সবগুলো টপ আইটেমের মোটামুটি 70% জিনিস কমন থাকে, বাকি 30% জিনিস আমার বাড়ি করে অনুযায়ী, সেলাই অনুযায়ী, মেশিন অনুযায়ী ভ্যারি করে, এবং এসএমবিও ভ্যারি করে, মেশিনও ভ্যারি করে। তাহলে তো অপারেটর, আমার ডিফারেন্ট অপারেটর লাগবে, অপারেটর হয়তো একজন অপারেটর দিয়ে হয়। আমাদের মূল লক্ষ্য থাকবে আজকে টপ। আমাদের এখানে এখন কি ফ্ল্যাট লক বা ফ্ল্যাট লক সুইং মেশিন, ওকে। তারপরে এটা কি বললো, একটু আগে বললো কি কি ভুল হয়েছে, কি বলছিলাম? এটা কি করতে হবে? কানসাই সুইং মেশিন। এবার কানসাই হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। স্পেসিফিক যদি আমরা আরো কিছু বলতে চাই, এটা বা কভারিং চেন স্টিচ মেশিন, এটার সেলাই বিশাল হয়। স্পেসিফিক অ্যাপ্লিকেশন ছাড়া, এই যে বেল্ট লুপ অ্যাটাচ করা, হ্যাঁ ওয়েস্ট বেল্ট অ্যাটাচ করা, এখানে যদি দুটো নিডল থাকতো, ডাবল নিডল লক স্টিচ। আরও কিছু বেসিক কথাবার্তা বলে আমরা এই ল্যাব এখানে শেষ হয়ে যাবে। এখানে
বটম হেমিংয়ের ভিতরে যে প্যাচগুলো দেখা যায় লুপ করে কি করে লুপার করে। তারপরে হচ্ছে ওভারলক, ইঞ্জিন কাপড়ের যে ওভারলক, লুপগুলার হয়ে যাচ্ছে এখানেও কিন্তু লুপ মতো হয়ে যাচ্ছে নিজেরা ববিন থ্রেড এগুলো সম্পর্কে বুঝি, তাহলে মোটামুটি আমরা লুপার থ্রেড আর ববিন থ্রেডের পার্থক্য যদি বুঝি, একটা ববিন আর একটা লুপার, তাহলে সিঙ্গেল নিডল লক আর ওই দিকে হয়ে গেল। এবার ফ্ল্যাট লক আর ওভারলক, ফ্ল্যাট লক আর হচ্ছে অপূর্ব। সামনে সিঙ্গেল নিডল লক স্টিচের মতো স্ট্রেট লাইন, আর পিছনে হচ্ছে এরকম লুপ ফর্ম করে করে চেইন স্টিচ, লুপ ফর্ম করে চেইন স্টিচ হয়ে যায়, এটা হচ্ছে ফ্ল্যাট লকের সেলাই। আর ওভারলকে সামনে কোনো সুতা দেখা যায়? ওভারলকের সেলাই সামনে কোনো সুতা দেখা যায়? পুরোটাই ভিতরে। ঠিক আছে, তাইলে মোটামুটি এই যে নিট গার্মেন্টে এই 3 মেশিনই চলে। এই 3 মেশিনের বাইরে অ্যাডিশনাল পারপাসের জন্য অ্যাডিশনাল জিনিসপত্র হয়তো হয়। আচ্ছা, একটু পজ করে আমি আসতেছি। আজকে শার্ট আর
ডিকে নিয়ে ডিজে নিয়ে থেকে 6 মাসের কোর্স করে গিয়ে জব করতেছে। অথবা কি আছে যারা হচ্ছে অপারেটর হিসেবে ঢুকছিল 2007 সালে, আর ফ্যাক্টরি চেঞ্জ করে 2007 থেকে 18 বছর ওই সে হচ্ছে টলিবল ছিল। টলিবল থেকে আস্তে আস্তে মেশিনে বান্ধবী বসে, বান্ধবীর থেকে মেশিন চালানো শিখছে বিরতি টাইমে, বসে বসে মেশিন চালানো শিখে ওই তো মানে হ্যাঁ মানে মেশিন জায়গা খেয়ে ফেলে নাই, মেশিন চালানো শিখে ও তো মেশিন চালাবে না। সাইড যেমন একটু শখ করে বললো যে স্যার মেশিনটা একবার চালাইছে আর চালাতে পারবে, ও তো মেশিন চালাবে না। যারা মেশিন চালাবে ও তাদেরকে ধরবে, ও ওই স্কিলটা ডেভেলপ করতেছে, ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট। যে মেশিন চালাচ্ছে সে যাতে ওকে ধোকা দিতে না পারে, ও যাতে মেশিনের ফল্ট করছে, মেশিনের আচ্ছা
আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি। এক্সট্রা যে কয়টা কাপড় আছে একটা দুটো দিলে হবে না, কয়েকটা দাও, 4-5টা টুকরো দাও। বড় হলে আমি এক সাইড দিয়ে ধরে দেখাবো। ওই পাশে আছে, ওই যে টেবিলে আছে, ওইটা আমি একে দেখাইতে হবে, একে দেখাইলে ভালো বুঝবে। যাও বসো, কিছু দেখে কিন্তু আলাদা রিপ তৈরি হয় হচ্ছে এই যে এই ল্যাবে আছে। চেনা চেনা লাগতেছে? ইয়ার্ন দিয়ে ফ্যাব্রিক বানাচ্ছে, নিটিং করার মাধ্যমে দুই এই যেগুলো সব হচ্ছে সুই নিডল। নিটিং এ কি হয়, নিটিং এ হচ্ছে সিঙ্কার, এই তিনটা জিনিসের মাধ্যমে আমার নিটিং অপারেশনটা হয়। এখানে যে নিডলগুলো আছে তৈরি করে। রিপ হচ্ছে ডাবল জার্সি ফ্যাব্রিক, ডাবল জার্সি স্টিচ তো ইয়েতে কারণ এটা নিট না, নিটে তো লুপিং এর মাধ্যমে হয়েছে। লুপ কি? লুপ হচ্ছে শিকল। যে লুপ কি? শিকলের মতো দেখতে। এটা নর্মাল টাইমে রিল্যাক্স থাকে, এবার আমি যখন টানি তখন এটা টান হয়ে যায়, তাই না? টান হয়ে যায় নর্মালি রিল্যাক্স থাকতেছে। তো ওই ইলাস্টিসিটি, আর তার ভিতরে আমি যদি আলাদা লাইটরা দিই বা পলিউরেথেন দিই, হ্যাঁ তখন এটা আরো বেশি ইয়ে হবে, স্ট্রেচেবল হবে। আচ্ছা, এবার সেলফ রিপ ওইটা হচ্ছে আমরা নিজেরা বোঝার সুবিধার্থে এই যে ছবিটা ছিল, এটা এই ওয়ার্ডটা আমরা নন টেকনিক্যাল মানুষের পার্থক্য। নন টেকনিক্যাল মানুষ বলবে যে সেম ফ্যাব্রিক, কিন্তু ওখানে হচ্ছে ওটা সেম ফ্যাব্রিক বলা যাবে না। এইটা সেলফ রিপ, কারণ এইটাতে যে বডিটা কিন্তু তখন এটাকে আমি সেলফ রিপ বলা উচিত হবে না, কারণ এটা কি রিপ ফ্যাব্রিক, এটা রিপ না, এটা কিন্তু সিঙ্গেল জার্সি। কিন্তু স্যার ওই যে রিপের কারণে হ্যাঁ, কারণ ওই তো ওইটাই বলতেছি, যেটা আমরা আমাদের হচ্ছে লোকাল মার্কেটে আমরা যে ওয়ার্ডটা ইউজ করি। হ্যাঁ, রিপের কস্ট সিঙ্গেল জার্সির চেয়ে বেশি, এবং রিপের যে স্টেবিলিটি, রিপ হচ্ছে সিঙ্গেল জার্সির চেয়ে বেশি স্থিতিশীল, বেশি টেকসই হয়, আর সিঙ্গেল জার্সি অতটা টেকসই হয় না, রিপ টেকসই হয়। আচ্ছা ওকে, তাহলে আমরা ওই ডিবেটে ছিলাম যে এক্সট্রা ফ্যাব্রিকটা হচ্ছে রিপ। এবার রিপটা আমরা চোখের সামনে দেখলাম,
যে বডির ফ্যাব্রিক থেকেও নিয়ে ওই কলারে আমরা রিপ বানাতে পারি, আবার সেপারেট রিপ ফ্যাব্রিকও, যেমন এটা তো রিপ, কোনো সন্দেহ নাই। আর ওইটা আমি টেনে দেখলাম ওইটাতে ডোরা কাটা ইফেক্ট আসতেছে না, তাহলে ওটা রিপ ছিল, ওটা রিপ না, ওটা সিঙ্গেল জার্সি। আর ইন্টারলকের ক্ষেত্রে কি দেখা যায়, ইন্টারলক হচ্ছে ডাবল জার্সি। পাতলা হয় ইন্টারলক, জ্যাকেটের ইন্টারলক করি, তাহলে ওটা স্লিপ রিপ, মোটা স্লিপ রিপ, অনেক মোটা। আচ্ছা, আমরা সামনে আগাই আস্তে ধীরে। তাহলে এখানে চারটা টুকরা আছে। আমরা এখন অপারেশন ব্রেকডাউন কোনো কিছু দেখবো না, আমরা নিজের মনের থেকে করবো আপাতত। প্রথমে আমার জন্য সহজ হবে কি করা, কোন দুইটা ফেব্রিক নিয়ে কাজ শুরু করা? ব্যাক আর ফ্রন্ট। ভেরি গুড। ব্যাক আর ফ্রন্টে কোন অপারেশনটা আমি আগে করবো? শোল্ডার ফ্রন্ট। দুই সাইডেই শোল্ডার জয়েন করবো। এটা আমার কি শোল্ডার জয়েন করার পরই আমার জন্য সহজ হবে কি করা? স্লিপ। একবার এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা ভালো পোশাকের ইঞ্জিনিয়ার হতে পারবো এই সূত্রটা ব্যবহার করার মাধ্যমে। এটা হচ্ছে একটা তাসের শাড়ি বা কার্ডের শাড়ি, ডেক অফ কার্ডস। এইখানে সবচেয়ে তলায় আছে কোন কার্ডটা? সবচেয়ে উপরে আছে কোন কার্ডটা? কিসের কি? হার্টের কি। আর শেষে আছে হার্টের 7। আচ্ছা, তাহলে এইখানে যদি আমি সিরিয়ালে বলি যে বাবা আমার হাতে প্রথমে কোন কার্ডটা নিছি, হার্ট বা লাভের 7 নিছি, তারপরে চিড়া বা ক্লাবসের 8 নিছি, তারপরে স্পেড বা পানের 9 নিছি, তারপরে ডাইসের 10 নিছি, তারপরে জ্যাক নিছি চিড়ার বা ক্লাবস, তারপরে স্পেডের কুইন নিছি, তারপরে হার্ট বা লাভের কিং নিছি। তাহলে আমি এটা কি সিরিয়াল বললাম? এটা হচ্ছে কি ওই আমার হাতে যে কয়টা কার্ড আছে সেই যে একটা ফ্লো চার্ট কিন্তু আমি চোখের সামনে দেখতেছি। প্রথমে ফার্স্ট ছিল 11 12 13 হয়ে গেছে। তো এই একটা অপারেশন, একটা টি শার্ট বা পোলো শার্ট, টপ বটম যে কোনো আইটেম, সেখানে কোন প্রসেসটা আগে হয়েছে, কোন প্রসেসটা নিচে চাপা পড়তে সবার নিচে চাপা পড়ছে। প্রথমে কি হচ্ছে শোল্ডার জয়েনের পর স্লিপ অ্যাটাচ আমি করতে পারি চাইলে। স্লিপ না, যে চমক বলছে স্লিপ অ্যাটাচ।
শোল্ডার কোনো প্রসেস কি তো আর্জেন্টিনার জন্য নিয়ে চিন্তা করতেছে কিভাবে হেরে হেরে গেলে আজকে স্যার শাখা বদল দিচ্ছে এই কারণে আজকে 6টায় কাটছি আচ্ছা প্রথমে কি হচ্ছে শোল্ডার জয়েন্ট না বুঝে না শোল্ডার জয়েন্টের পর আমি কি করব স্লিপ লাগাবো হ্যাঁ কলার হিপ সাইড স্লিপ লাগাবো কি লাগাবো শোল্ডার জয়েন্ট তারপর কলার হ্যাঁ তারপর তো কলার স্লিপ লাগাতে পারি না কেন লাগাইতে মানা আছে আচ্ছা ওই আমি যদি স্লিপ লাগাই ভারী হয়ে যাবে আমার তখন কলারের কাজ করাটা আমার জন্য কঠিন হয়ে যাবে আমি সবসময় শর্টকাট সহজ না না কারণ শোল্ডারই নেই আমার আচ্ছা একটা শোল্ডার জয়েন্ট দিলে আমার এক সাইডে খুব সুন্দর জিনিসটা অ্যাটাচ আছে আর এক সাইডে অসমান হয়ে আছে না তখন যদি আমি কলার অ্যাটাচ করতে চাই তখন কি আমার পয়েন্ট আচ্ছা বলি স্পেশালি এই প্রবলেমটা আমরা কোন জায়গায় ফেস করব আমরা যখন হচ্ছে স্ট্রাইপ ফ্যাব্রিক স্ট্রাইপ বুঝি তো যেমন এটাও কি স্ট্রাইপ স্পেশালি ওভেন গার্মেন্টস এই যে সাইজ যেটা পরে আছে স্ট্রাইপ ফ্যাব্রিক যখন আমাকে মিলাইতে হবে একদম এর সাথে সাদা ডোরা কাটা স্ট্রাইপ আর চেক আর যেটা হচ্ছে দাবার মতো ঘর থাকে ওটা চেক যেমন ওই যে পিছনে গামছার ফ্যাব্রিক দেখা যাচ্ছে ওটা কি স্ট্রাইপ ওটা চেক না যেটা গামছার মতো যেটা এটা না স্যার এই যে ট্রেনিংয়ের নিচে যেটা একটা এটা চেক হ্যাঁ এটা চেক স্ট্রাইপ আমরা বুঝি তো যেখানে আমার এই নেভি ব্লুর সাথে নেভি ব্লু মিলাইতে হবে আবার সবুজের সাথে সবুজ মিলাইতে হবে সেই জায়গাতে আমি ওটা করতে গেলে প্রবলেম ফেস করব এখন আরেকটা ব্যাপার আছে এই যে এগুলো যারা মিলায় আগে হচ্ছে কলার একটা এক সাইডে শোল্ডার অ্যাটাচ করতেছে কলার অ্যাডজাস্ট করতেছে তারপর আরেকটা শোল্ডার করতেছে তাই তো না আগে শুধু কলার বসে তারপর শোল্ডার এটা কেমন ওইটাও করা যায় ওটা কিভাবে করে আমি বলতেছি এক সেকেন্ড এটা বললে তো স্যার কাঁঠাল ছিঁড়া হয়ে যাবে দুইটা পয়েন্ট দুইটা পয়েন্ট কলারটা খালি আগে লাগাই না শোটা লাগাই ওই এক কাজ দুইবার করে করে ব্যক্তির মতো না মানে দেখা সব ঠিকই যায় ওইটা কি করে ওইটার জন্য হচ্ছে যে আলপিন সেট এগুলা সব ফ্যাশন ডিজাইনারদের কাছে থাকে আলপিন নিয়ে সে দুই শোল্ডার সেলাই মানে সুতা দিয়ে সেলাই না করে আলপিন দিয়ে এর সময় মনে এরকম দেখছি স্যার হ্যাঁ ওই যে বিস্পোক বলে ওগুলোকে ইয়োক বিস্পোক এগুলো অ্যাটাচ করার সময় এই কাজ করে যে আগে ওরা কি করে জাস্ট সেলাই না করে আলপিন দিয়ে অ্যাটাচ করে এটা একটু মনোযোগ দিয়ে দেখবা কোনো ভিডিওতে নাকি সামনে দেখছো কোথায় দেখছো স্যার আমি যতটা মেয়েদের টু পিসি ওটার মেয়েকে সবসময় সেট করার করে না ওরা এগুলো ইউজ করে কিনা আগে অ্যাটাচ করে আমরা ওটা না করে পার্মানেন্ট সেলাই করে ফেলছি এটা গার্মেন্টসে আমার মূল লক্ষ্য কি সময় বাঁচানো যত কম সময়ে আমি যত বেশি প্রোডাক্ট প্রডিউস করতে পারি যেমন এই যে সব সম্ভব সব যেমন এই যে জার্সি এটার এসএমপি কত 7.75 মানে 8 মিনিটের নিচে এই একটা পুরা বাংলাদেশের জার্সি 1100 টাকার জার্সি এরা প্রডিউস করে ফেলতেছে মাত্র 8 মিনিট তো টেইলারের তো আর ওই প্রেশার নেই টেইলারের তো ওই প্রেশার নাই আর ওর হচ্ছে মূল পারপাস থাকে হচ্ছে আমি আস্তে ধীরে সুন্দর করে করব আর ও একটা কাজ শিখছে ওই যে যেমন বলতেছিল না যে এই নীল রঙের শার্টটা এখানকার আইকনিক যে আমি একরকম বুঝছি আমি ওইটাই বুঝাচ্ছি কন্টিনিউয়াসলি ওই টেইলারও সে হচ্ছে একভাবে সেলাই করা শিখছে ও আর ওটা চেঞ্জ করে না যে আমি একভাবে শিখছি আমি ওইভাবে করতে থাকি মানে ভ্যারিয়েশন আনে না নতুনত্ব আনে না ওটা কি বুঝে গেছে আমি সেলাই করে করাটা আমার জন্য বেটার কারণ এটা পার্মানেন্ট একটা হয়ে গেল মূলত বাল্কের সময় বাল্কে যাবো তো বাল্কে গেলে সার্জারি হবে সেটা আমার সময় বাঁচাইতে হবে ওখানে মানে ওখানে তো আমি বেশি সময় করতে পারবো না আচ্ছা 2 নাম্বারটা কলার অ্যাটাচ নিয়ে কোনো সন্দেহ আছে
এবার তাহলে আমরা কলার অ্যাটাচের পর কি করতেছি? কলার টাচের পরে কি ওইটা আমার টুইল টেপ টাইপের যেটা নেক পাইপিং বলে, পাইপিংটা নেক পাইপিং বা ওই যে টুইল টেপ জিনিসটা যে পোলোর মধ্যে লাগায় টুইল টেপটা রেগুলার মধ্যে পাইপিং করে আর কি। হ্যাঁ, এই যেটা টুইল টেপ টুইল টেপ হচ্ছে আলাদা করে আমি দেখাই দিই। কজ এটা কি জুতার ফিতার মতো লাগে জিনিসটাতে, ঝাপসা হয়ে গেছে না? এই যে এই জিনিসটা সচরাচর ওই যে পোলো শার্ট বা একটু দামি জায়গার ক্ষেত্রে একটু বেটার কিছু দিতে চাইলে ওইটা দেয়। আর না হয় সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক যেটা মানে এটার বডি ফ্যাব্রিক যেটা, সেই বডি ফ্যাব্রিকই হচ্ছে ওই বাইন্ডিং কাটার বা পাইপিং কাটার বলে। লিপ কাটারে টাউনগুলো বিক্রি করে, শোরুমের যে টাউনগুলো বিক্রি করে, ওগুলোর ফিতাগুলো এই ফিতাগুলো দেয়। টাউনের এই কাপড়গুলোই দেয় সিঙ্গেল জিনিস। এবার আমি বলি যে অন্য যেটা 10 দিনের কথা বলতেছে এরকম তো সেল দিতেছে। হ্যাঁ হ্যাঁ ওই তো মানে আমার হুডি, আমি যখন জাস্ট হুডি বেচছিলাম ওখানে হচ্ছে এই জিনিস ওই ইয়েতে দিয়েছিলাম গ্রসারি। তো এইটা হচ্ছে ওই ইয়েতেও দেয়, পোলো শার্টের পিছনে দেয় আর কি। আর না হয় ওই সেলফ ফ্যাব্রিক যেটা বলতেছে ওই নিজের বডি ফ্যাব্রিকটাই ওটা বাইন্ডিং কাটার দিয়ে কাটে, কেটে ওইটা হচ্ছে ওই ফ্ল্যাট লক মেশিন, এই মেশিন ফ্ল্যাট লক মেশিন দিয়ে ফোল্ডার একটা অ্যাডিশনাল ফোল্ডার অ্যাটাচ করে, সেই ফোল্ডারের ভিতর দিয়ে ভাঁজ হয়ে ওই হ্যাঁ ওইটা হাফ ইঞ্চি কোয়ার্টার ইঞ্চি তারপরে হচ্ছে 1.1 ইঞ্চি ইঞ্চি হিসাব করে নাকি মিলিমিটার হিসাব করে? দুই রকমই করতে পারে। আমার ফ্যাক্টরিতে ইঞ্চিতে করতে আর কি, এবং So, basically- মেশিনে এই মেশিনের সঙ্গে এখানে ইঞ্চি অনুযায়ী মেজারমেন্ট এই মেজারমেন্ট দিতেছে। ওই যে ইয়ে যেটা ওটার নাম কি জানো? ফিট প্লেট। হ্যাঁ হ্যাঁ, পাইপিংটা কি ক্লিয়ার? এটা সাইড কোন মেশিনে হচ্ছে? নাম কি মেশিনের? হ্যাঁ, সাথে একটা এক্সট্রা যন্ত্র ইউজ করে অ্যাটাচমেন্ট ইউজ করে করা হয়, নাম কি? ফোল্ডার। ফোল্ডারের ভিতর দিয়ে এটা ফোল্ড হয়, ভাঁজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কি করতেছি? স্লিভ অ্যাটাচ করতেছি। স্লিভ অ্যাটাচ করার পর বাকিগুলো সিম্পল হয়ে যাবে। তারপর সাইড মার হ্যাঁ সাইড স্লিভ অ্যাটাচ কোন মেশিনে করতেছি? স্লিভ অ্যাটাচ না এই তো আবার দিয়ে দিতেছে সবার ক্লিয়ার হতে হবে। হ্যাঁ কোন মেশিনে করতেছি? ফ্ল্যাট লক। আচ্ছা, স্লিভ অ্যাটাচ যদি ফ্ল্যাট লকে করি তাহলে সমস্যা হবে। কি সমস্যা হবে? খুলবে না? ভুলবেন হয়তো একটু So, এটা রাফ জিনিসটা কাজ করাতে সমস্যা হতে পারে। আমার যে একটা ফ্যাব্রিকের একটা গার্মেন্টের যে জিওমেট্রি আমার বডির সাথে বেসমেন্টে নাড়াচাড়া করবে ওইটার একটা লেখাপড়া আছে, ওটা কি অ্যানথ্রোপোমেট্রি না কি যেন বলে, যে দেহর সাথে যে গার্মেন্ট ওইটার যে মানে ইয়েটা হ্যাঁ ক্লদিং কমফোর্ট অ্যানথ্রোপোমেট্রি অনুযায়ী এই যে এখানে আমার যে ফ্রন্টের অ্যাপিয়ারেন্স দেখতেছি এখানে এখানে মানে যে কোনো মেশিন যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে। যেমন ও একদিন নিয়ে এসে দেখাইলো না ফিট অফ দ্য আর্ম দিয়ে ইয়ে করছে, সাইড সিম করছে না হ্যাঁ। তো ওটা দিয়ে করা যাবে না তা না, ওটা দিয়ে করা যাবে এবং করা যায়ও, কিন্তু ওটা দিয়ে করে না। এখানে করা হয়েছে কি? আচ্ছা করা যায় বুঝলাম, কিন্তু এখানে করা হয়েছে কি? এটা কি ফ্ল্যাট লক দিয়ে করা হয়েছে? এটা কি করা হয়েছে? কি দেখে বুঝতেছি সিঙ্গেল দিলে? বাকিরা বুঝছে, বাকিরা ক্লিয়ার। যে বুঝে নেই সে বুঝে নিবে আমার কাছে। এই মেশিন দিয়ে যদি সেলাই করে ওইটার সামনে আর পিছনে দুই দিকেই লাইন পড়ে না, সুতা দাগ পড়ে না। এখানে কি সুতা দাগ করছে? সুতা দাগ দেখতেছি আমি, এবার সুতা দেখতেছি। তো এই যে আমাদের মুখস্থ সূত্র যে এক পাশে সুতা দেখতেছি এক পাশে দেখতেছি, এটা কোন মেশিন? তাহলে এটা কোন মেশিনে করছে? সবাই বুঝে যাবে ক্লাস থেকে, একজন না বুঝলে তাকে আমরা বুঝতে সাহায্য করবো। আচ্ছা, সাইড সিমটা করলাম। সাইড সিম করার পরে এবার আমার কি বাকি থাকতেছে? বটম হ্যামিং। বটম হ্যামিং কোন মেশিন দিয়ে করতেছি? কি দেখে বুঝতেছি প্ল্যাটফর্ম? ফ্রন্টে দুইটা সরল রেখে গেছে আর পিছনে চেইন
বাকি আছে আপনি এটা স্লিপটা কি স্লিপ স্লিপের কাপটা কোনো কাপটা বানাইছে ও হ্যাঁ স্লিভ স্লিভে আমরা যখন স্লিভ অ্যাটাচ করে ফেলতেছি তারপর পরে স্লিভ অ্যাটাচ করার পর পরই এখানে কি করতেছি কাপ এটা মূলত কাপে কাফ না এটা হচ্ছে স্লিভ হেমিং কাফ হচ্ছে স্লিভ রিগ আমি ভাবছি কালো কোনো এক্সট্রা কোনো কাপড় লাগাইছে স্যার আবার ওইটা তো হ্যাঁ এই যে আছে এটাকে বলে স্লিভ রিগ এটাতে আরেকটা রিগ ফেব্রিকেটে টানলে ডোরা কাটা ইফেক্ট দেখতে পাবো আমরা আর এটাতে কি ডোরা কাটা ইফেক্ট দেখা যাচ্ছে না না টেনে আমি বলবো না এটা হচ্ছে 1/1 রিগ এই জন্য এটা চিকন আর মোটা মোটা হলে 2/2 রিগ 3/3 4/2 অনেক রকম রিগ ভেরিয়েশন আছে এগুলো যারা ফেব্রিক মেজার নেয় তারা ওইগুলোর ভেরিয়েশন বানানো শিখে এটা শিখে ওইসব করা যায় তাই এখানে একটা জিনিস মিস গেছিল এটা হচ্ছে যখনই স্লিভ অ্যাটাচ করে ফেলতেছি সাইড সিম করার আগে এখানে হচ্ছে আমি স্লিভ হেমিং করে ফেলবো এবার স্লিভ হেমিং কোন মেশিনে করতেছি সাইড কেউ বললাম স্লিভ হেমিং কোন মেশিনে করতেছি কি দেখে বুঝতেছি সেলাই দেখা যায় তাইলে এখন মোটামুটি নিট গার্মেন্ট ইন্ডাস্ট্রি টপ আইটেম 50% ডান হয়ে যাবে এটার মাধ্যমে এবার এইটার সাথে যদি আমি আমার লাইনে যেটা হইতো বডি স্যুট এটা যদি বের করি আমি বলে দিচ্ছি অপারেশনের দিক থেকে মেজর একটা দুইটা মেজর দুইটা পার্থক্য আছে কি কি পার্থক্য আছে আরেকবার বলেন তো একটা টি শার্ট আর্জেন্টিনার জার্সি আর্জেন্টিনার জার্সির সাথে এই বডি স্যুটের দুইটা পার্থক্য মেজর দুইটা জায়গায় পার্থক্য আছে কি কি? হ্যাঁ এটাকে বলে গাসেট হ্যাঁ বাটন ওই তো গাসেট বটমের পার্থক্য এক জায়গায় আর উপরে শোল্ডার এইটার নাম কি বলছি এনভেলপ থাম এনভেলপ স্লিপ আচ্ছা তো এনভেলপ স্লিপ করার জন্য এখানে ওই সাইড সিম ওই শোল্ডার জয়েন্ট করা লাগে নাই শোল্ডারের যে সেলাইটা শোল্ডার জয়েন্টটা করা লাগে নাই এবার ওইটা দেখতে চাচ্ছিল যে ওইটা কিভাবে করা হয়েছে আগে আমি আঁকি জিনিসটা শনিবার লাঞ্চ টাইম ওটা তো এখন বলতে পারবো না কেন ওটা এখন বলা যাবে না আগামী শনিবার আসলে বলা যাবে যেমন আজকে লাঞ্চ টাইমে আমি এই যে ক্লাসে আসতে আধা ঘন্টা লেট করে ফেললাম মিটিং ডিপার্টমেন্টাল মিটিং না পার্সোনাল কাজ ছিল এত মিটিং থাক শুধু মিটিং স্যার সাইবার ড্রিমসের টিচার হবো টিচার হওয়া হচ্ছে সবচেয়ে শান্তির কাজ শান্তি এবং মনের দিক থেকে ইয়াং থাকা যায় কারণ ওখানে সবসময় ইয়াং মাইন্ডের সাথে চলাফেরা হয় এবং জেনারেশন যে গ্যাপটা থাকে এখানে শেখার অনেক কিছু থাকে যারা মানে নতুন জেনারেশনের আছে তাদের কাছ থেকে পুরাতন জেনারেশনের লোকজন অনেক কিছু শিখতে পারে এটা মানসিকভাবে ইয়াং থাকা যায় আমাদের স্টুডেন্ট আছে তো সম্ভব সবকিছু সম্ভব কোনো কিছু সম্ভব না আবার আমাদের নিজেদেরই তো আমরা খুঁজতেছি যে আমাদের একজন টিএ নিব সেই টিএ থেকে সে টিচার হয়ে যেতে পারবে কারণ আমাদের কিন্তু টিএ থেকে টিচার হওয়ার ঘটনা অলরেডি ঘটে গেছে আছে সে টিএ হয়ে যদি
ভালো ভালো পারফরমেন্স করতে পারে সে টিচার হয়ে যাবে। তো আমাদের তো টিএ বুঝতেছি আমরা। শান্ত হয়ে গেলি। যদি যদি ইচ্ছা আমি তারপরে 55 বাদ দিতে আমার একদিন আমি ক্লাস করি অ্যাপারেল ওয়ান নিচে না নেন নিছি না। টিচারের জন্য কি এক্সটার্নাল কোর্স করা লাগে? টিচারের জন্য মূলত রেজাল্ট ভালো থাকা লাগে টিচার, তারপরে হচ্ছে ওই যে রিসার্চ প্রোফাইল থাকা লাগে, গবেষণা করা লাগে যে বাইরের টপিক নিয়ে, বাইরের জিনিসপত্র নিয়ে। কারণ ইউনিভার্সিটির টিচার আর স্কুল কলেজের টিচারের সবচেয়ে বড় পার্থক্য ওই জায়গাটাতে যে ইউনিভার্সিটির টিচারকে কন্টিনিউয়াসলি গবেষণার ভিতর থাকতে হবে, এবং 4th ইয়ারে আমাদের এখানে কোনো টিচার নাই যে যার কোনো থিসিস গ্রুপ নেই, সবার থিসিস গ্রুপ আছে, মানে স্টুডেন্ট তার আন্ডারে থিসিস করতে হবে। তো ওই জিনিসটা করাইতে পারতে হবে। আমি যদি ওইটা করাইতে না পারি তাহলে মানে ইউনিভার্সিটির টিচার হয়ে মানে ওইটা দেখেই নেওয়া হয়। যে 2 দিন আগে আমাদের বৃহস্পতিবারে আবার টিচার রিক্রুটমেন্টের একটা ইয়ে হয়েছে, তো এক্সাম হয়েছে। তো ইয়ার্নের নতুন একজন জয়েন করবে, রাপানি সাবজেক্ট চলে গেছে, ইয়ার্নের নতুন একজন জয়েন করবে, এবং রাজু স্যার তো চলে যাচ্ছে আমেরিকাতে। রাজু স্যারের জায়গায় কেমিস্ট্রি একজন এসেছে। তো ওখানে তো সবাইকে তাদের রিসার্চ নলেজ কতটুকু ওইটা নিয়ে তো ভালোভাবে ইয়ে করা হয়েছে, কোশ্চেন করা হয়েছে। তাহলে এখানে 4টা পার্ট আঁকলাম। 4টা পার্ট কি কি আঁকছি? স্লিপ দুইটা। এবার এটা হচ্ছে হাফ স্লিপ। ফুল স্লিপ হইলে জিনিসটা আরো লম্বা হইতো, আরো অনেক দূর আসতো। ফুল স্লিপও বডি স্যুট ছিল, হাফ স্লিপও ছিল। হাফ স্লিপে একটু বেশি হইতো আর কি। আর ফুল স্লিপ হইলে ওটার এসএমবি আর একটু হালকা বেশি হতো, কারণ ওই যে তখন ওই সাইড সিম সেলাইটা অনেক বড় হতো। আচ্ছা, তাইলে এই জায়গায় আমি ইনভেলপ স্লিপের অপারেশনটা কেমন হবে ওইটা দেখানোর জন্য এগুলো আঁকলাম। 3.12 মানে 3 মিনিট 12 সেকেন্ড ব্যাপারটা এরকম না, 3.12-কে আমি হচ্ছে 60 দিয়ে গুণ করবো। 3.12-কে যদি আমি 60 দিয়ে গুণ করি তাহলে আমার টোটাল যত সেকেন্ড আসবে অত সেকেন্ড। তাহলে স্যার 0.6 সেকেন্ড হিসাব দিয়ে করতে স্যার যেমন এই যে 0.12 মানে হচ্ছে 7 সেকেন্ড। 0.15 মানে কারণ এখানে যদি এই যে 3.99 দিই এসএমবি, কথার কথা এটাই প্রশ্ন ছিল 3.7 এটা এই পড়া পায় এই যে মিনিট, এই যে 100-র সাথে 60-এর যে সম্পর্কটা, এটা ক্লিয়ারলি বুঝতে হবে। এখানে যদি 3.5 হয়, আচ্ছা 3 বাদ দিলাম, এখানে যদি 0.5 হয় তাহলে ওটা মিনিটে কত, সেকেন্ডে কত? 0.5 মিনিট মানে কত সেকেন্ড? 50 সেকেন্ড। 50 সেকেন্ড হিসাবে সেকেন্ড ধরলে তো 85 ধরা যায়। 0.5 যদি না, কারণ আমি বলছি 0.5 এর পরে কি বলছি মিনিট। 0.5 মিনিট যখনই মিনিট বলতেছি তখন 60-এর সাথে তুলনাটা চলে যাচ্ছে। তখন কি 100-র সাথে থাকতেছে? আমি কি শতকরা বলতেছি? শতকরা তো আমি বলতেছি না। যে ও এ প্লাস পায় নাই, ও হচ্ছে হাফ এ প্লাস পাইছে। তাহলে এ প্লাস সমান যদি 80 হয়, হাফ এ প্লাস সমান কত? 40, 5 মার্ক। তো সে হচ্ছে হাফ মিনিট কাজ করছে। 1 মিনিট কত? 60 সেকেন্ড। তাহলে হাফ মিনিট কত? 0.12 মিনিট কত? 7 সেকেন্ড। 60 দিয়ে গুণ করতে হবে, এই যে আমি করলাম। তো এটা টোটাল হচ্ছে 187 সেকেন্ড। 3 মিনিট সমান কত? 180 সেকেন্ড। 3 মিনিট কত? 180 সেকেন্ড আর 12 তার সাথে ওই যে 0.12 60 দিয়ে গুণ করছি 7.2 হয়। তাইলে এটা হচ্ছে 187.2 সেকেন্ড বা 187 সেকেন্ড। তো এটা এসএমভির ম্যাথ করার সময় খুব গুরুত্বপূর্ণ। ওই যে 60 দিয়ে গুণ হবে, 60 দিয়ে ভাগ হবে, কোন জায়গায় গুণ হবে, কোন জায়গায় ভাগ হবে, এটা আমি কালকে এটা নিয়ে ডিটেল ক্লাস নিব। এখন টাইম নিয়ে করতে হবে। আমি ওটাই বলতেছি, ওইটা আমি 3-4 বার ক্লাস নিব, মানে একবারের মাথায় একবারে ক্লিয়ার হবে না হবে আর 12 ব্যাচের কম সময় নিয়ে হয়েছিল। 13 ব্যাচ তো ক্লাসেই থাকে না। আমরা দুদিন ছিলাম, স্যার 12 বেসে এত ক্লাস করার পর ওদের রেজাল্ট এটা তো স্যারের দোষে হয়নি, স্যার দেয় না এরকম।
ওই জন্য এবার খাতা কাটার সময় একটু চেষ্টা করছি। এরকম শুনছি স্যার রাফি স্যারের এতে মার্কস হ্যাঁ, কারণ রাফি স্যারের নিজেরও মার্কস বেশি না, আর রাফি স্যারেরও মার্কস কম, কিন্তু রাফি স্যারের মাল মশলা আছে, ভিতরে এলিমেন্টস আছে। এবং রাফি স্যার চেষ্টা করে পোলাপাইল যখন বের হবে অ্যাপারেলে যাতে আমি যতটুকু জানি অতটুকু জেনে বের হয়। কারণ আমি এগুলা বললাম না, আমি ভার্সিটিতে সব কিছু তো শিখিনি, তো আমি ইন্ডাস্ট্রিতে গিয়ে শিখছি। এবং এগুলো প্র্যাকটিক্যাল লেখাপড়া, তো এগুলো ইন্ডাস্ট্রিতে গিয়ে শেখার মতন লেখাপড়া। আর অ্যাপারেলে জেনে শুনে যাইতে হয়। অ্যাপারেলে যদি নলেজ না নিয়ে কেউ একজন যায়, অ্যাপারেল না, ওয়েব প্রসেসিংও জেনে শুনে যাইতে হয়। কিন্তু ওয়েব প্রসেসিংয়ে তাদের নলেজ কতটুকু ডেভেলপ হচ্ছে ওইটা তারা ভালো বলতে পারবে। আর আমি ওয়েব প্রসেসিং নিয়ে তাদেরকে কুইজ করতে পারি। মার্চেন্ডাইজিং ক্লাসে মাঝে মাঝে অনেক কুইজ করি, যেমন এই যে D65 লাইট, TL94 লাইট, আজকে যেগুলো বললাম 84 লাইট, এগুলো তো কালার বক্সের কথাবার্তা, তাহলে এগুলো তো ওয়েব প্রসেসিংয়ের লোকদের জানার কথা। আমি তো অ্যাপারেলের লোক হয়ে এগুলো জানি। এখন আমার রেজাল্ট ডাজেন্ট ম্যাটার, আমি নিজে জিনিসপত্র বুঝি কিনা, আমার নিজের ওই নলেজ আছে কিনা। এই যে আমি এখন অপারেশন ব্রেকডাউনটা বলবো, আই থিঙ্ক মানে এটা যদি র্যান্ডম বাইরে কেউ একজন যদি জিজ্ঞেস করে বা ফ্যামিলি মেম্বার যদি জিজ্ঞেস করে যে এই টি শার্টটা কীভাবে হয়েছে, এখানে যে 5 জন আছে তারা বলতে পারবে না টি শার্টে কোন অপারেশন সিরিয়ালি হয়েছে। এইটা আমার নলেজ। এই নলেজটা নাম্বার দিয়ে তুলনা হবে না, বা এই নলেজটা হচ্ছে মানে ওইটাই নাম্বার দিয়ে এই নলেজের তুলনা হবে না, এটা প্র্যাকটিক্যাল জিনিস। আচ্ছা, আমার নিজেরও নাম্বার কম, আমার A+ ছিল না, 3.5 ছিল ওই যে অ্যাপারেল ফরেস্ট সাবজেক্ট, PPC প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলে, আমি A+ পাইনি। আচ্ছা, শেষ করে দেবো? এই তাড়াহুড়া করলে তো শেখা হবে না। আজকে আমি টপ আইটেম শেষ করে যাবো বলছি, তো এই যে সহজ জিনিসটা হইলো। এবার আমি যখন এই যে ইয়েতে আসবো, এই যে বাংলাদেশের জার্সিতে আসবো, দেশের জার্সিতে আসলে আমি দেখবো যে জাস্ট কয়েকটা অপারেশন বেশি হয়েছে, বাকিটা কিন্তু পুরোটাই সেম। ওই টি শার্টে যা হয়েছে এখানেও তাই হয়েছে, জাস্ট এখানে কিছু অপারেশন এক্সট্রা হয়েছে। তার ভিতরে প্রথমেই উল্লেখযোগ্য কি হয়েছে? প্লাকেট, ফ্রন্ট প্লাকেট, ব্যাক প্লাকেট। না, এটা প্রথম হয় নাই, প্রথম শোল্ডার জয়েন্ট দিয়ে শুরু হয়। মানে ওইটা যেমন শুরু হইছে এটা আছে। হ্যাঁ, তারপরে কলারের কাজ যখন আমি করতেছি তখন প্লাকেটের কাজ আসতেছে। ব্যাক পার্ট ফরওয়ার্ড দিলে হ্যাঁ, এই যে শোল্ডার জয়েন্ট। আচ্ছা, এটা তাহলে আমি সিরিয়ালে বলি। এই আরেকটা মজার বিষয় হচ্ছে, এগুলো তো লোকাল গার্মেন্টসে করা, সেলাই দেখলে কিছু জিনিস দেখলে বোঝা যায়। বক্সটা দেখলে বোঝা যায় কোন গার্মেন্টস। হ্যাঁ, তো এই মানে লোকাল গার্মেন্টসের সেলাই, আর আমি যখন এক্সপোর্টিং ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে হিসেবে যাব, ওখানকার প্রসেস ভ্যারি করতে পারে। যেমন এই যে আমার হাতের এটাতে এখানে যে নোজ টাক আছে, নোজ টাক বলে, যে নাকের মতো এই শেষের এই জায়গাটাতে আলাদা টাক সেলাই আছে, জয়েন করা আছে। এই যে আবার এখানে হচ্ছে এই যে এই জিনিসটা, এটাকে বলে নাইলন পেপার অ্যাডজাস্ট করছে, অ্যাটাচ করছে। গরম লাগতেছে খুব, একটু মুখে পানি দিয়ে না। আচ্ছা, এখানে কিন্তু এগুলো করা হয়নি, এখানে কিন্তু ওই প্রসেসগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, শর্টকাট করা হয়েছে। তো এই জন্য আমার নিজের হাতেই যে 10-12 রকমের গার্মেন্ট থাকবে আমার নিজের আশেপাশে, বা আমার নিজের বাসায় 3-4 রকমের গার্মেন্ট থাকতে পারে, সবগুলোতে প্রসেসে কোথাও না কোথাও ভ্যারিয়েশন থাকতে পারে, আছে গ্যারান্টেড না, থাকতে পারে। তো আমি কোনো কিছু ফিক্সড মনে ধরে নিব না, মুখস্থ ধরে নিব না। যেমন আগের বার এই ফ্যাব্রিকটাতে ছিল হচ্ছে বডি ফ্যাব্রিক, ওই যে বডির ইয়েটাই হচ্ছে পাইপিং করা হয়েছে, সেলফ ফ্যাব্রিক। এইটাতে কিন্তু টুইলটেপ ব্যবহার করা হয়েছে, এইটাতে কিন্তু টুইলটেপ ব্যবহার করা হয়েছে। ওইটা তো পুরো সাথে ইউজ করতে হবে। সব পুরো নরমাল এই সেই সেন্সে বলা যায়। একটা ভালো টি শার্টও তো ব্যবহার করতে পারে, যেমন ওর টি শার্টে করছে ব্যবহার। স্লাব জার্সি, এই যে স্লাব ফেব্রিকের মধ্যে এগুলো মানে ওয়াশ আছে, এটা ডিরেক্ট তো ডিরেক্ট কোনো এসিড ওয়াশ বা কোনো ওয়াশ ক্লাস উপর দিয়ে এটা প্রিন্ট বা কিছু করতে। আমার মনে হয় এটা স্লাব জার্সি। এখন ওয়াশ তার জার্সি হলে তো ভিতর দিয়ে তো কালার এরকম সাদা সাদা। স্লাব জার্সি কেন বলতেছি, এই যে আমার ফ্রন্ট সাইড ব্যাক সাইডে একই জায়গাতে এই যে সাদা সাদা ইফেক্ট আসছে। স্লাব জার্সি কি বলে? স্লাব জার্সি এক ধরনের ডিফেক্ট, কিন্তু ওই ডিফেক্টটা যদি আমি রেগুলার বেসিসে দিই তখন ওটা একটা স্টাইল বা ডিজাইন হয়ে যায়। আর ফেব্রিকটা কি ফেব্রিক স্যার? ফ্যাব্রিক
এটা এটা পিকে হতে পারে এটা তো একদম জার্সি লেভেল কিন্তু মেবিং না। না, মানে এটাও জার্সি, এটা সিঙ্গেল জার্সি, এটাও সিঙ্গেল জার্সি। সিঙ্গেল যে পিকে লাকোস ওগুলো কিন্তু সিঙ্গেল জার্সির ভ্যারিয়েন্ট। সিঙ্গেল জার্সির ভ্যারিয়েন্ট 6 রকম আছে, সিঙ্গেল লাকোস, ডাবল লাকোস, সিঙ্গেল পিকে, ডাবল পিকে। তারপরে ওই আরো দুটো ভেরিয়েশন আছে, ওগুলো একটু আমার রিভাইজ করতে হবে। আর পিকে আন্দাজ করা যায় হচ্ছে ওই হানিকম সেই স্ট্রাকচার দুইটা মিক্স আছে, দুইটা মিল আছে, এর মধ্যে পরে যে ডোরা কাটা এটা মিলাই করতে না। পিকে বলো পিকে বলো এটা মিল থাকতো না, এক সাইড হচ্ছে দুটো এটা মিল মিল পাতলা মিল থাকতো না। পিকে বলো পিকে তো থাকে না, পেজ পার্ট ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এটা আমাদের একটু শিওর হবে, পিকে তো থাকে না, লাগছে মানে দুইটা ইয়ে একটু চেঞ্জ থাকে। আর চোখে পার্থক্য লাগতেছে এই জিনিসটা। তাহলে এই প্রিন্টার কিন্তু স্যার এটা যদি আমি হচ্ছে বাংলাদেশের জার্সিটার অপারেশন ব্রেকডাউন করছি। বাংলাদেশের জার্সিটার এই কাঁধের পিছনে এল ডাবল এক্সেল মেড ইন বাংলাদেশ 100% পলিস্টার এগুলো লেখা ছিল। ওইটা একটা হিসি এটা এই গলার কারণে দেখা যাচ্ছে না, গলার পিছনে আছে এটা পিছনে দেখেন থাকা ওইটাতে লেভেল ছিল না, একটা প্রিন্ট টাইপের স্টিকার, ওই যে চুইংগামের সাথে যে স্টিকার দিত না, আমরা হাতে দিয়ে দৌড়ে তুলে ফেলতাম, এটা হিট সিল, এটা চাপ দিয়ে আটকানো হয়। তারপরে একজন হেল্পার এসে ফ্রন্ট আর ব্যাক ম্যাচ করতেছে। এখন ওটা হেল্পার ম্যাচ না করে অপারেটর নিজেও ডাইরেক্ট করতে পারে। তারপরে হচ্ছে শোল্ডার জয়েন করতে হচ্ছে, শোল্ডার জয়েন জয়েন করে চলে যাবে ওই ওভারলক মেশিনে অতিরিক্ত কিছুটা বের হয়ে থাকে দুই সাইডে। ওটা কারণ ওভারলক চারটা সুতা ওভারলকে 3 থ্রেড ওভারলক আছে, 4 থ্রেড ওভারলক আছে। যেমন এখন যদি দেখা যাচ্ছে একটা 2টা সুতা লাগানো, একটা 4টা সুতা লাগানো। 3 থ্রেড ওভারলকে আর 4 থ্রেড ওভারলকে
ভাগ হয়ে যাচ্ছে, ব্যাক সাইডে একটু স্ট্রেস থাকবে, এই জায়গা থেকে প্রেশারটা বেশি, তখন এই জায়গা থেকে আমরা এখন যে করতেছি কোনো শার্ট করতেছি, এরপর কিন্তু শার্ট থাকবে শোল্ডার জয়েন্ট এবং কাজ, শোল্ডার জয়েন্টের পরে করতেছি ফ্ল্যাট লক মেশিন দিয়ে করতেছি, সাথে অ্যাটাচমেন্ট হিসেবে শোল্ডার শোল্ডার ফোল্ড করে জিনিসটা অ্যাটাচ করে চলে যাবে। ফ্রন্ট প্লাগ এই জায়গায় করে দিচ্ছে যে এই জায়গায় প্লাকেট অ্যাটাচ হবে। তাহলে তারপরে এই যে মার্ক করে দেওয়ার পরে এটা হেল্পারের কাজ, অল্প সময়ের কাজ। তারপরে ফ্রন্ট প্লাকেট বডি সুইং। এবার ফ্রন্ট প্লাকেট বডি সুইং বলতে এটা কি ফ্রন্ট পার্ট না? ফ্রন্ট পার্টের ভিতর কয়টা প্লাকেট দেখতেছি আমরা? এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট পার্ট। প্লাকেট কয়টা? একটা হচ্ছে হোলের জন্য, একটা বাটনের জন্য, একটা বাটনের জন্য। এবার এটার মধ্যে কমন ইয়ে রাখতে হবে যে আমার যে শার্ট দেখা যাচ্ছে এটা শার্টের ক্ষেত্রে লাগে। শার্টে আমার বাটন হোলের ফ্যাব্রিকটা কি উপরে আছে, আপারে আছে, আপার প্যাকেটে, নাকি বাটন হোল যেটা বাটন হোলটা আপারে আছে, বাটনটা নিচে আছে। বাকিটা কোশ্চেন বুঝে না, বুঝছি, ওই যে বাটন যেটা হোলের বড়, হোল হোলের অংশটা উপরে নাকি বাটনের অংশটা উপরে? হোল উপরে না বাটন উপরে? হ্যাঁ, এই যে এটা কি দেখে বুঝতেছি, এই এটা হচ্ছে হোল, এটা উপরে। আর এটা কিন্তু খুব কমন একটা কোশ্চেন আমাদের ভাইভাতে আসতো ফিমেল শার্টের ক্ষেত্রে, বা যেটাকে ব্লাউজ বলে আর কি, ফিমেল শার্টকে ব্লাউজ বলে। হ্যাঁ, বাটন উল্টা দিকে থাকে। উল্টা দিকে থাকে কেন? এটা একটা ভাইভার কোশ্চেন। এবার কি করছে? হ্যাঁ, বিপরীত পাশে থাকে। মানে এই যে আমি এইভাবে বলতেছি না, এভাবে বলতেছি, ওরা এইভাবে করে ডান হাতে কি ডান হাতটা চলে সেরকম। এটার হিস্টোরিক রিজন আছে, এটার হিস্টোরিক্যাল রিজন আছে। এগুলো হিস্টোরিক্যাল রিজন হচ্ছে এটা কি শুধু ব্লাউজের ক্ষেত্রে নাকি ওই যে আচ্ছা, সেটা আমি জানছিলাম স্যার, আমি একবার আমি এটা দেখিনি স্যার, বাটনটা দেখিনি। আনার পরে যখন বাসা আনছি বুঝতে আমি উল্টা উল্টা। আচ্ছা, এটার রিজনটা বলি। এটার রিজন হচ্ছে পুরুষরা যখন যুদ্ধে যাইতো, যুদ্ধে গেলে যুদ্ধে আক্রান্ত মানে এফেক্টেড হওয়ার মানে আহত হওয়ার ঝুঁকি টুকি থাকে, যে কোনো টাইপের ড্রেস হয়তো খুলে তার ড্রেসিং করা লাগতে পারে, ওই জন্য যাতে দ্রুত করতে পারে, তুলতে পারে, এরকম হচ্ছে ডান হাত দিয়ে পুরুষরা সব মানে মানুষ সচরাচর মানে রাইটই হয় আর কি, ডান সাইডে অ্যাক্টিভ। ডান হাত দিয়ে ফুটবল শুট করে ডান পা দিয়ে, কলম ধরে ডান হাতে, অস্ত্র ধরে ডান হাতে, রাইটই হয়। তো বাটন যখন খোলা বন্ধ করে সে যদি খুব জোরে টান মারে আর কি খুলে ফেলা যাবে, বা স্ন্যাপ বাটনের জিনিসগুলা এক টান মেরে খুলে ফেলা যায়। আচ্ছা, আর মহিলাদের ক্ষেত্রে কি হয়, মহিলারা আগেকার মহিলারা তারা তো হচ্ছে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা কনসিডার করা হতো, তাদের অনেক দাস দাসী থাকতো।
তো তাদেরকে তাদের দাসীরা খুলে দিত। ড্রেস খুলে দিত, পরাই দিত। তো দাসী যেহেতু ডান সাইড দিয়ে পরাই দিবে, বাকি দুজন ফ্যান্টাসিতে চলে গেছে। বাকি বাকি হ্যাঁ স্যার আপনাকে বলতে ইয়েরা আমাকে তো বলে না, এখানে এটারও আনসার বলে না। তো তাদেরকে দাসের রাইটই মানে পার্সেন্টাল লেফটি। তো ওইটা এখনো হিস্টোরিক্যাল ভাবে আইডেন্টিফাই করার জন্য যে এটা মেল আইটেম, এটা ফিমেল আইটেম, ওইরকম করা হয়। আবার প্যান্টের ক্ষেত্রেও ভ্যারিয়েন্স আছে। প্যান্টের ক্ষেত্রে কেমন ভ্যারিয়েন্স আছে? ছেলেদের জিপার থাকে, মেয়েদের কিন্তু বাটন থাকে। এরকম আরো অনেক, এগুলো জাস্ট এখন আইডেন্টিফাইং মার্ক হিসেবে যে এটা মেল আইটেম, এটা ফিমেল আইটেম বোঝানোর জন্য জিনিসগুলো রেখে দেওয়া হয়েছে। আর পিছনে হিস্ট্রিক রিজন আছে। প্লাকেটটা কি আমরা শিওর হয়েছি প্লাকেট যখন দেখলাম যে এখানে দুইটা ফ্রন্ট প্লাকেট কেন বলতেছি, কারণ এটা হচ্ছে ফ্রন্টে অ্যাটাচ করা হচ্ছে। ফ্রন্টে ওই দুইটা প্লাকেট অ্যাটাচ করা হচ্ছে। অ্যাটাচ করার সময় বাটনেরটা আমি আগে অ্যাটাচ করতেছি, তারপরে হোলেরটা অ্যাটাচ করতেছি। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? অ্যাটাচ করে ফেললাম। অ্যাটাচ করার পরে টপ স্টিচ আমার এখানে দেখা যাচ্ছে এই যে একটা বক্স মতো ইফেক্ট আসছে, এটা হচ্ছে টপ স্টিচ। টপ স্টিচ না করলেও জিনিসটা ঠিকই থাকতো, কিন্তু ওইটা আকৃতিটা বোঝা যেত না, সীমানাটা বোঝা যেত না। সৌন্দর্যের জন্য টপ স্টিচ করছে। যেমন এই যে এখানেও দেখা যায় একটা লাইন চলে গেছে, এই লাইনটা হচ্ছে টপ স্টিচ। এটা কন্ডিশন কি করতেছি না এটা পেন দিয়া করে এগুলো হচ্ছে অ্যাপারেল ইঞ্জিনিয়ারের বৈশিষ্ট্য যে আমি এটা কি বুঝবো কিভাবে, এটা দেখা যাচ্ছে, দেখা গেলে এটা কি সিঙ্গেল নিডল, সামনে যা দেখতেছি পিছনেও তাই দেখতেছি, সিঙ্গেল নিডল লং স্টিচ। এগুলো প্র্যাকটিস করতে করতে চলে আসবে, একবার দুবার ভুল করে করে। আচ্ছা, টপ স্টিচের পর নিচে ছোট্ট একটা সেলাই দেখা যাচ্ছে না, বক্স, এটা হচ্ছে নোস্ট্যাক। তাবিজ নোস্ট্যাক প্লাস্টিক নাক বরাবর একটা ছোট্ট সেলাই, নোস্ট্যাক। বলো স্যার এই যে এখানে আছে, অনেক জায়গায় ক্রসে থাকে বুঝা যায় যদি সামনে থেকে না বুঝে আমি পিছন থেকে বুঝবো, যে পিছনে সেলাই দেখতেছি সুন্দর দেখতেছি, সামনে নাও বুঝতে পারে, পিছন থেকে দেখলে বোঝা যাবে। পিছনে এভাবে পিছনে আমি পুরোটা বুঝিয়ে যাবো যে কোন প্রসেস আগে হয়েছে কোনটা পরে হয়েছে। এসএমবি আর শার্ট আর টেস্টিং যেটা এটা এটাকে নাইলন পেপার বলে, নাইলন পেপার। একাধিক নাম আছে। এটা লেডিস ইয়াতলা। আচ্ছা, এত কিছু আমি হচ্ছে প্লাকেটের কাজ করে ফেলে এই আমার এই কাজটাই প্লাকেটে প্লাকেটে করে তারপর হচ্ছে পুরোটার উপর দিয়ে টপ স্টিচ করা হয়। নেক পাইপিং তো আমি আগে অ্যাটাচ করে ফেলছি, এই যে নেক পাইপিং, এটা টপ স্টিচ করা হয়। এবার কথা হচ্ছে যে স্যার এটা বুঝলেন কিভাবে যে এই টপ স্টিচটা আগে নেক পাইপিং করে এত পরে এসে টপ স্টিচ করতেছি, এটা বুঝলাম কিভাবে? পুরোটাই ওই তাসের সূত্র, যে তাসে কোন তাসের পিছনে কোনটা ঢেকে গেছে। এখানে এই যে প্লাকেটের শেষে গিয়ে দেখা যাচ্ছে না লাইনটা, সামনে থেকে ওই যে প্লাকেট লাগানো দুইটা প্লাকেট জয়েন করতে, তারপর প্লাকেট জয়েন করতে, এর উপর দিয়ে ওদের সেলাইটার নাম কি? নেক পাইপিং। পিছনে দুজন বুঝতেছে? তারপরে স্লিভ হেমিং, এই যে এই টাইপের অপারেশনগুলো হচ্ছে এমন জিনিস, এটা পরেও করা যায় আগেও করা যায়, এটার সাথে এটার সরাসরি সম্পর্ক নাই। কিন্তু এই জিনিসগুলো যদি আমি আগে অ্যাটাচ করে ফেলি, তারপর যদি এই কাজগুলো করতে আসি, আমার জন্য গার্মেন্টটা হ্যান্ডলিং, আমার যে মুভমেন্ট, আমার জন্য ঝামেলার হয়ে যাবে। এবং ওই জায়গাতে আমার ডিফেক্ট হওয়ার চান্স বেশি থাকবে, আমার প্রোডাক্টিভিটি কমে যাবে। হ্যাঁ, এসএমপি বেশি লাগবে, সময় বেশি লাগবে, কিন্তু আমার এসএমপিটা অলরেডি ফিক্স।
আমার এসএমবি বেশি লাগলে তো আমার প্রোডাক্টিভিটি কমে গেল, আমার বোনাস কমে যাবে, আমার গালি বেশি খাওয়া লাগবে। আর তারপরে ওই যে বাটন মার্কিং, বাটন হোল্ডিং, এগুলা ওই শেষে গিয়ে করে। এখানে এমব্রয়ডারি আছে না, এটা টমি হিলফিগারের মনে হয় স্যার এমব্রয়ডারি। এমব্রয়ডারি আগে করতে হবে। টমি এমব্রয়ডারি প্রিন্টিং স্যার এটা কি এখানে বানাইছে নাকি কিনা নিয়ে আসছে? কোনটা? এটা বানানো হবে কি না? এটা আমার শুরুর দিকে আর কি, এটা 10দেরকে এটা দিয়ে শিখেছিলাম। টমি হিলফিগার। আচ্ছা, নিচের যে হেমিং এর পরে বাটন প্রথমে হোল্ডিং করতেছি, তারপর বাটন অ্যাটাচিং করতেছি। কনফিউশন কিছু আছে? এই হচ্ছে পুরো শার্ট। তো এবার বাকি থাকে হচ্ছে শার্ট। নিট গার্মেন্ট 100% শেষ হয়ে গেল, ওভেন গার্মেন্ট হলে ওভেন গার্মেন্ট আইটেম 100% শেষ হয়ে যাবে। শার্ট সময় লাগবে। শার্ট এখন না দেখায়